নমস্কার। বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, মিডল ইস্টের মধ্যে আমেরিকা সেনাঘাঁটি কি আর থাকছে না? কারণ ইরান হামলার পর সত্যিই কি মিডল ইস্ট থেকে আমেরিকা তাদের সামরিক ঘাঁটি তুলে নিতে চাইছে? আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় চর্চিত একটা বড় প্রশ্ন। কারণ ইরান হামলায় মিডল ইস্টে যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো ছিল, এয়ার বেসগুলো ছিল, যেগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, মারাত্মক লেভেলে ধ্বংস হয়েছে, সেই সামরিক ঘাঁটিগুলোকে আমেরিকা কি আবার পুনর্নির্মাণ করতে পারবে? আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন, এবং আমেরিকা মানুষই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল তুলে প্রশ্নটা তুলছে। এবার আমি আসি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আপনারা যদি দেখতে পারেন আমার পেছনে ম্যাপটা, তা দেখতে পাচ্ছেন কোন কোন জায়গায় আমেরিকার মিডল ইস্টের মধ্যে ঘাঁটি রয়েছে, সেনা ঘাঁটি রয়েছে। মিডল ইস্টে টোটাল 19টা এয়ারবেস, মানে আমেরিকার সেনা ঘাঁটি আছে 19টা। আর এই 19টার মধ্যে 15টা ঘাঁটিকে, ঠিক আছে, মার্কিন সেনা ঘাঁটিকে সরাসরি ইরান হামলা করে দিয়েছে। আর এই হামলার ফলে মারাত্মক লেভেলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখান থেকে দানা বেঁধেছে নতুন করে জটিলতা এবং চর্চার সব থেকে বড় প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে, আমেরিকা কি এই মিডল ইস্টের ঘাঁটিগুলোকে আবার ঠিক পুনরবস্থায় ফিরিয়ে আনতে পারবে? এগুলো কি শুধুমাত্র ঘাঁটি হিসেবে দেখলে হবে না, কারণ এইগুলো হচ্ছে মিডল ইস্টে একটা নিরাপদ জায়গা। আমেরিকা মাথা ছাতা হিসাবে এই মিডল ইস্টের কান্ট্রিগুলো রয়েছে। আর যদি এই সামরিক ঘাঁটিগুলোকে আমেরিকা আবার পুনরবস্থায় ফিরিয়ে আনতে চায়, তাহলে আমেরিকাকে এই মুহূর্তে খরচা করতে হবে মারাত্মক লেভেলে অর্থ। পর্যাপ্ত পরিমাণ আবার আগের মতো সামরিক মিসাইল আবার রাখতে হবে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আবার তৈরি করতে হবে, সবথেকে বড় ব্যাপার ইন্টারসেপ্টর মিসাইল আবার প্রতিস্থাপন করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয়, এই যে মিডল ইস্টের মধ্যে আমেরিকার সেনা ঘাঁটি আছে সেগুলোর নিরাপত্তাও নিশ্চয়তা করতে হবে। আজকের দিনে সবথেকে বড় সমস্যা পড়েছে আমেরিকা এই প্রশ্নগুলোর মুখে নিয়ে। এবং এই বিষয়টা আলোচনা করার আগে, আরও ডিটেলসে যাবার আগে, আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব এই বিষয়টা একবার দেখে নিন। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস এবং ইম্পর্টেন্ট জিনিস, এআই। বর্তমানের দিনে হচ্ছে এআই একটা গুরুত্বপূর্ণ কোর্স। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, নাহলে মার্কেট থেকে হারিয়ে যাবে। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। তো যারা আপনারা এআই শিখতে চান, এআই দিয়ে আজকালকার দিনে সব কিছুই করা সম্ভব। হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে বা ল্যাপটপ থাকে বা ডেস্কটপ থাকলে আরও ভালো। অবশ্যই মোবাইল আছে, কারণ মোবাইল দিয়েও শিখতে পারবেন। ভারতবর্ষে বেস্ট টিচার আমাদের কাছে আছে। যারা আপনারা এআই শিখতে চান, সম্পূর্ণ বাংলা ভাষায় এআই শিখুন। আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে বাড়িতে বসে আছেন, চাকরি লাগলেও অন্য জায়গায় চাকরি লাগছে, আপনি কি চান বাড়ি থেকে খেয়ে বাড়ি থেকে বসে দিনে 2 ঘন্টা কাজ করে মাসে একটা ভালো অর্থনীতি জায়গায় নিয়ে আসা? তাহলে অতি অবশ্যই আমি বলবো এআই শিখুন। আর যারা গার্জিয়ানরা দেখছেন এই সেশনটা, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, সন্তানদেরকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিন। আর তার নাম একটাই, এআই। আর সেই এআই পাবেন কোথায়? এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, এআই এর লিঙ্ক দেওয়া আছে। এবার সিদ্ধান্ত আপনার হাতে, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আপনার হাতে, এবং সন্তানকে এআই শেখান। আসি আমাদের মেন আলোচ্য বিষয়ের মধ্যে। দেখুন বিষয়টা কি হয়েছে, আমেরিকার মধ্যে এই মুহূর্তে রয়েছে মারাত্মক লেভেলে একটা অর্থনৈতিক চাপ। কি চাপ? আমেরিকার যে সমস্ত সামরিক ঘাঁটিগুলো ছিল, 19টা সামরিক ঘাঁটি ছিল মিডল ইস্টে, তার মধ্যে 15টাতে আঘাত করে দিয়েছে ইরান। এই নতুন ঘাঁটি তৈরি করা কতটা সম্ভব আমেরিকার পক্ষে? আজকে গোটা মিডল ইস্ট জুড়ে এবং পশ্চিমা মিডিয়াতে এই প্রশ্নটা চারিদিকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। কারণ যুদ্ধের কারণে আমেরিকা ইতিমধ্যে বা মারাত্মক লেভেলে অর্থনীতি চাপের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে আমেরিকা। নতুন করে যদি ধ্বংস হয় সামরিক ঘাঁটিগুলো, তাহলে তা পুনর্নির্মাণ করতে আমেরিকাকে প্রচুর পরিমাণে খরচা করতে হবে। আর সেগুলো কার্যকরভাবে রাখার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হবে। আর সেই সঙ্গে রয়েছে আমেরিকা এই মুহূর্তে নিয়ে বসে আছে প্রচুর টাকার ঋণ, লোন নিয়ে বসে আছে। এরই পাশাপাশি রয়েছে ট্রেজারি বন্ড নিয়েও কিন্তু আমেরিকা মারাত্মক লেভেলে উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা বিষয় বলতে পারি, একদিকে আমেরিকা
মিডল ইস্টে এই সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে মারাত্মক লেভেলে খরচ, অন্যদিকে সেই মানে সামরিক ঘাঁটিগুলোকে রক্ষণাবেক্ষণ আর নিরাপত্তা দেওয়াও কিন্তু একটা বড় খরচ আমেরিকার এই মুহূর্তে। আর এই দুটো ঘটনা সামলানো আমেরিকার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে ইন্টারসেপ্টর মিসাইলকে নিয়ে। ইন্টারসেপ্টর মিসাইল যদি ইরান যদি আবার মিসাইল হামলা চালায় আমেরিকার এই ঘাঁটিগুলোর মধ্যে, আবার যদি হামলা করে, তাহলে মার্কিন ঘাঁটিগুলো রক্ষা করা প্রয়োজন পড়বে ইন্টারসেপ্টর মিসাইল, যে আগে থেকেই মানে সিগন্যাল দিয়ে দেবে যে হ্যাঁ ইরানের মিসাইল আসছে, তা ওপরেও ধ্বংস করে দাও। আর ইন্টারসেপ্টর মিসাইল তৈরি করতে আমেরিকা প্রচুর টাকা খরচা হয়, আর তারপরে সেই বিমান পাঠাতে হবে ওপরে গিয়ে সেটাকে ধ্বংস করার জন্য, তারও ব্যবস্থা আমেরিকাকে আবার মিডল ইস্টের মধ্যে করতে হবে। আর এই দীর্ঘ সংঘাতের কারণে তারা প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আরও চাপ তৈরি হয়ে গেছে এই মুহূর্তে আমেরিকা। তাহলে প্রশ্ন এখানে একটাই, আমেরিকা ঘাঁটি তৈরি করলে সেটা কি নিরাপদ হবে? এটা আজকে দিনে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন। আর যদি আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যায়, তাহলে নতুন ঘাঁটি তৈরি করতে আমেরিকা আরও খরচা হবে, আর সেই ঘাঁটিতে আবার হামলা হলে সেটাতে আরও খরচা বাড়বে। এইটাই সবথেকে বড় প্রশ্ন এবং আমেরিকার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ আজকের দিনে দাঁড়িয়ে। অপরদিকে আর একটা বড় প্রশ্ন, মিডল ইস্টের দেশগুলোর সাথে কি আমেরিকার সম্পর্ক ফাটল দিতে চলেছে? বা এটাও বলতে পারি, বিশেষ করে আরব দেশের নাম উঠে আসছে, আরব দেশগুলোর সঙ্গে কি আমেরিকার সম্পর্ক একটু মানে কাঁচ ভেঙে গেলে যেমন চিরফাট দাগ চলে আসে, ওরকম কি হতে শুরু করে দিয়েছে? এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। দেখুন, এখানে যে বিষয়টা ঘটেছে, এখানে শুধু সামরিক নয়, এখানে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কূটনৈতিকও। বাহারিনের মতো দেশ, কুয়েতের মতো দেশ, সৌদির মতো দেশ, কাতারের মতো দেশ, ইউএর মতো দেশ, এই দেশগুলোর সাথে দীর্ঘদিন ধরে আমেরিকা একটা মিত্রতার সম্পর্ক মেনটেন করে এসেছে। যখন মেনটেন করে এসেছে, তখনই আজকের দিনে দাঁড়িয়ে একটা প্রশ্ন তাদের মনের মধ্যেও ঘুরে বেড়াচ্ছে, আমেরিকা কি সত্যি নিরাপত্তা নিশ্চিত করতে পারবে যে মিডল ইস্টের মধ্যে আর ইরান হামলা করবে না, আর হামলা করলে সেটাকে মানে মানে প্রত্যক্ষভাবে জবাব দিবে আমেরিকা? যদি এই মানে কোনো দেশ মনে করে যে আমেরিকা তাদের মাথার ওপর ছাতা নিয়ে ভবিষ্যতে নিরাপত্তা বিষয় দিতে পারবে না, তাহলে তো ভাই এই দেশগুলো নিরাপত্তা অন্য দেশের ওপর নির্ভর করবে এবং অন্য দেশে অংশীদারের দিকে তাকিয়ে থাকবে যে তারা যেন তাদেরকে হেল্প করে। এটাই প্রশ্ন। আর এই প্রশ্ন থেকে দানা বেঁধেছে নতুন শক্তির জোট, যাকে ইসলামিক ন্যাটো সম্ভাবনা বলা হচ্ছে। নতুন শক্তি কি কি? তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, এই তিনটে দেশকে ঘিরে বৃহত্তর ইসলামিক যে নিরাপত্তা জোট, এই জোট নিয়ে মারাত্মক লেভেলে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। আর এমন পরিস্থিতিতে মিডল ইস্টে অন্যান্য দেশগুলো কিন্তু এই জোটের দিকে ঝুঁকে পড়ছে। তাহলে প্রশ্ন এখানে আরেকটা বিষয় উঠে আসে, তাহলে আমেরিকা কি পুনরায় নিরাপত্তা কাঠামো আরও দুর্বল হতে চলেছে? বা এটা বলতে পারি আমি আপনাদেরকে যে আমেরিকার সাথে যে সম্পর্কটা এতদিন ইরান বা মিডল ইস্টের সাথে ছিল, সেই সম্পর্ক কি আরও ভাঙতে চলেছে? কারণ এইসব বিষয় উঠে আসছে। কারণ সব থেকে বড় বিষয় যদি আপনারা এই কথাটা শোনেন যে ইরানও নাকি এই জোটের যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আলোচনা শুরু হয়ে গেছে। আলোচনা শুরু হয়ে গেছে যে মুসলিম ন্যাটো যে তৈরি হচ্ছে, মুসলিম শক্তি জোট যে তৈরি হচ্ছে, সেখানে ইরানও নাকি যোগদান করবে। তাহলে কি হবে? মিডল ইস্টে তৈরি হবে নতুন একটা শক্তির উত্থান, নতুন একটা জোটের উত্থান। তাহলে যদি নতুন একটা জোটের উত্থানই হয়, তাহলে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা, আমেরিকা কি মিডল ইস্ট থেকে বেরিয়ে চলে আসবে বা আমেরিকা কি মিডল ইস্ট ছেড়ে দেবে? কিন্তু এই উত্তরটা খুঁজতে গেলে না আপনাদের কয়েকটা জিনিস প্রথমে জানতে হবে। জিনিসটা কি? যে দেখুন, মিডল ইস্ট আমেরিকা ছাড়তে চাইবে কি না, এটা এমনটা এই মুহূর্তে দাঁড়িয়ে না বলা যায় না। কারণ মিডল ইস্টে কি আছে বলুন তো? মিডল ইস্টে আছে তেল, মিডল ইস্টে আছে গ্যাস। মিডল ইস্ট এই তেল এবং গ্যাস নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করে। মিডল ইস্টে আছে সমুদ্র পথের যোগাযোগ এবং মিডল ইস্টে আছে ভূ রাজনৈতিকের একটা বড় খেলা। আমেরিকা কি অত সহজে এই জিনিসগুলো ছেড়ে বেরিয়ে আসবে? তাহলেই প্রশ্ন আরও একটা উঠে আসে, আমেরিকা যদি সরাসরি সামরিক ঘাঁটির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে
করতে মানে না পারে তাহলে কি করবে, তাহলে কোন দিকে যাবে? এখানেই চলে আসে নতুন একটা কৌশলে সম্ভাবনা, নতুন একটা লড়াইয়ের সম্ভাবনা। কি লড়াই? ইসরায়েল। নতুন একটা অস্ত্রের সম্ভাবনা। কোন অস্ত্র? ইসরায়েল। বিষয়টা কি বলুন তো? বিষয়টা হচ্ছে একটা অন্যরকম খেলা। আমি আপনাদের কাছে আরেকটা জিনিসটা মানে পুরো জিনিসটা এখনই ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, বিষয়টা হচ্ছে আমেরিকা দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সে তার পরম মিত্র ভেবে এসেছে এবং সেটাকে ব্যবহারও করে এসেছে, এবং বলা যেতে পারে সরাসরি প্রতিটি দেশের বিপুল সংখ্যক মার্কিন সেনা রেখেছে মিডল ইস্টের মধ্যে আমেরিকা। সেই সেনাগুলো রাখার পরিবর্তে যদি আমেরিকা দেখে যে এই মিডল ইস্টের বিভিন্ন দেশে তাদের প্রচুর সেনা রয়েছে, সেগুলো তুলে এনে যদি একটা দেশের মধ্যেই রাখা যায়, সেটাকে ইসরায়েলের মধ্যে রাখা যায়, এটা আমেরিকা ভাবলেও ভাবতে পারে, কারণ তার মিত্র রাষ্ট্রের মাধ্যমে প্রভাব আমেরিকা মিডল ইস্টের মধ্যে ধরে রাখার চেষ্টা করতে পারে। আর যদি সেটাই হয় তাহলে এখানেও সমস্যা আছে। সমস্যাটা কেমন? কারণ মিডল ইস্টে বহু রাষ্ট্রের সাথে ইসরায়েলের সম্পর্ক অতটা ভালো নয়, অত্যন্ত জটিল সম্পর্ক। শুধু ইসরায়েলকে সামনে রেখে পুরো মিডল ইস্ট নিয়ন্ত্রণ করা কতটা সম্ভব হবে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। তাহলে নতুন ভরসা কি মিডল ইস্টের মধ্যে এই মুহূর্তে? নতুন ভরসা হয় ইরান নইলে তুরস্ক। আসি এবার তুরস্কর বিষয় নিয়ে। দেখুন, তুরস্ক বিষয়ে যেতে গেলে সবার প্রথমে আপনাদের আর্টিকেলটা দেখতে হবে। কি বলছে? এই যে মিডল ইস্টে এত ক্ষয়ক্ষতি হয়েছে, যে তার পরিমাণটা কত বলছে? 37.5 বিলিয়ন ডলার। কত বলছে? গালফ ট্রুপ ইরান ওয়ার কস্ট কত বলেছে? 37.5 বিলিয়ন ডলার খরচা হবে সেটাকে পুনর্নির্মাণ করতে। তাহলে এই মুহূর্তে নতুন অস্ত্র কে? তুরস্ক। কারণ তুরস্কর কাছে রয়েছে বিশাল বড় একটা সামরিক বাহিনী, তুরস্কর কাছে রয়েছে মানে উন্নত পরিমাণে মিসাইল, তুরস্কর কাছে রয়েছে আঞ্চলিক এলাকাগুলো, মিডল ইস্টের একটা বড় প্রভাব তুরস্ককে মেনে চলে মিডল ইস্টের দেশগুলো। তুরস্ক দীর্ঘদিন ধরে ন্যাটোর সঙ্গে সম্পর্ক রেখেছে এবং ন্যাটোর সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, পাশাপাশি ন্যাটোর সে নিজে মেম্বার। তাহলে প্রশ্ন এখানে মিডল ইস্ট এবং তার আশেপাশে অঞ্চলে তুরস্কের উপস্থিতি। তাই আমেরিকার জন্য ভবিষ্যতে তুরস্ক একটা গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসাবে ব্যবহার করার সম্ভাবনা আলোচনা হতে পারে। যে মিডল ইস্টে ক্ষমতা কে ধরে রাখবে? চীন, তুরস্ক, ইরান নাকি আমেরিকা? আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় আলোচনা বিষয়। কিন্তু প্রশ্ন এখানে, তুরস্ক নিজে কি আমেরিকার স্বার্থে কাজ করবে? এটা দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন। কারণ তুরস্ক তো রয়েছে নিজস্ব বড় একটা ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তুরস্কের মধ্যে। তাহলে তুরস্কের যে প্রেসিডেন্ট এরদোয়ান কি বলেছেন? তার একটা বক্তব্য ক্লিয়ার, মিডল ইস্টের নতুন শক্তি উত্থান আনতে হবে। কি উত্থান? তুরস্ক শুধু আমেরিকাকে মিত্র হিসাবে আমেরিকার সঙ্গে থাকতে চাইবে না, কারণ তুরস্ক নিজে একটা আঞ্চলিক শক্তি এবং বৃহত্তর শক্তিতে পরিণত করার চেষ্টা করছে যে তুরস্ক। আর এই অটোমান সে সাম্রাজ্য রয়েছে, তার ঐতিহাসিক প্রভাবকে সামনে রেখে এই তুরস্ক বর্তমানে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতে পারে পুরো মিডল ইস্টের মধ্যে, প্রভাব চেষ্টা করতে পারে। তাহলে আমেরিকা কি তুরস্ককে ব্যবহার করবে, নাকি তুরস্ক নিজের স্বার্থে আমেরিকার দুর্বলতার সুযোগকে কাছে টেনে নেবে? এটাই হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে সব থেকে আলোচনার বিষয়। তাহলে আমেরিকা পতন এবং চীনের উত্থান, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? কারণ মিডল ইস্টের মধ্যে আমেরিকার শক্তি রয়েছে, চীন শক্তিও আছে। দেখুন, এই মুহূর্তে চীন মনে করছে যে আমেরিকার সাথে যুদ্ধ বা মিসাইলে লড়াই করে লাভ নেই, আমেরিকার সঙ্গে লড়াই করতে গেলে ডলারকে কাজে লাগাতে হবে এবং ডলারে অল্টারনেটিভ কিছু একটা পেমেন্ট গেটওয়ে সেটা ভাবতে হবে। আর এই ভাবনা চিন্তা নেই কিন্তু চীনের একটা বড় উত্থান। কারণ চীনের কাছে রয়েছে মূলত অর্থনীতি, বাণিজ্য এবং ইনফ্রাস্ট্রাকচার, এরই পাশাপাশি টেকনোলজি। অন্যদিকে আমেরিকার ঐতিহাসিক শক্তির একটা অন্যতম ভিত্তি কি বলুন তো? সেটা হচ্ছে ডলার
ডলারের পাশাপাশি সামরিক শক্তি এবং বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় তারা নিজেদের এয়ারবেস বানিয়ে রেখেছে। আর মিডল ইস্ট যদি মার্কিন মানে সেনার উপস্থিতি সত্যি কমে যায়, তাহলে আঞ্চলিক শক্তি ভারসাম্য বা আঞ্চলিক শক্তির লড়াই কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে, নতুন কোনো শক্তি উত্থান হতে পারে, যেটা আমেরিকা এই মুহূর্তে সরাসরি চীনকে মনে করছে। দেখুন, ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ, যে যুদ্ধ থেকে কিন্তু মিডল ইস্টের কান্ট্রিরা এখন ভরসা করতে পারছে না যে তারা কোন দিকে ঝুঁকবে, আমেরিকার দিকে যাবে নাকি ইরানের দিকে যাবে নাকি নতুন মুসলিম জোটের দিকে যাবে। কারণ আমি আবার বলছি, আমেরিকার যে 19টা এয়ারবেস ছিল পুরো মিডল ইস্টের মধ্যে, তার মধ্যে 15টা এয়ারবেসকে হামলা করেছে ইরান। এবং সেগুলো কোনটা? সেগুলো হচ্ছে এইটা দেখুন, কুয়েতে 3টে এয়ারবেস রয়েছে আমেরিকার, 3টেতেই কিন্তু হামলা হয়েছে। এই 3টেতে হামলা হয়েছে, 3টেতে হয়ে গেল, ঠিক আছে। সৌদি আরবে প্রিন্স সুলতান এয়ারবেস, এইটার ওপরও কিন্তু হামলা করেছে ইরান। অপর দিকে দেখুন খুব ভালোভাবে কাতার, ঠিক আছে, কাতারে দেখুন দাফার এয়ারবেস, এটাতেও কিন্তু হামলা করেছে। অপর দিকে বাহারিন, ঠিক আছে, ফিফথ ফিল্ড HQ, এই এয়ারবেসও কিন্তু হামলা করেছে কে? এই এয়ারবেসও হামলা করেছে ইরান, ঠিক আছে। অপর দিকে ইরাক আল আসাদ এয়ারবেস, সেখানেও কিন্তু হামলা হয়েছে। অতএব যদি দেখেন আপনারা, টোটাল 15টা এয়ারবেসে হামলা হয়েছে, একসঙ্গে একাধিক এয়ারবেসে হামলা হয়েছে। আর এই সামরিক পরিকাঠামো বড় অংশ ইরানের হামলায় যখন মুখে পড়েছে, তখনই কিন্তু বড় প্রশ্ন ওঠা শুরু করেছে যে এবার মিডল ইস্টকে নিরাপত্তা দিতে হয়তো আমেরিকা ব্যর্থ। তাহলে কি সত্যি মিডল ইস্ট থেকে আমেরিকা বিদায়ের সময় চলে এসেছে? এটা নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে হচ্ছে, আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিই। আমেরিকা কি সত্যি মিডল ইস্ট ছেড়ে মানে বেরিয়ে যেতে চাইছে? এই প্রশ্নের উত্তর দিই। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা মানে মিত্র শক্তি যেগুলো রয়েছে মিডল ইস্টের মধ্যে কান্ট্রিগুলো রয়েছে, তাদের আঞ্চলিক শক্তি আর পাশাপাশি কূটনৈতিক প্রভাবের মাধ্যমে মিডল ইস্টের নিজের শক্তি ধরে রাখার চেষ্টা করছে মিডল ইস্ট নিজেই। আর অপরদিকে আমেরিকা চাইছে যে মিডল ইস্টের মধ্যে এই মুহূর্তে কূটনৈতিক প্রভাব ব্যবহার করে অপরদিকে আঞ্চলিক শক্তিগুলোকে বুঝিয়ে যে কোনোভাবে মিডল ইস্টের নিজের ঘাঁটি যেন আবার ঠিকঠাক জায়গায় ফিরিয়ে আনতে পারে। আর সেই কৌশল কতটা সফল হবে তা নির্ভর করবে ইরান, তুরস্ক, সৌদি আরব, ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক শক্তিদের বর্তমান অবস্থানের ওপর। কারণ আমেরিকার নেতৃত্বকে নিয়ে মারাত্মক লেভেলে আমেরিকা মানুষ ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করছে। কি করছে? এই দেখুন, আমি আপনাদের একটা আর্টিকেল দেখাই, দেখুন একটা টেক্সট, ঠিক আছে। কি বলা হচ্ছে ব্যঙ্গাত্মক প্রকাশ আমি বলে দিই সবার প্রথমে। দেখুন, হোয়াইট হাউস ইনসাইড লিক দ্যাট স্কট ব্যাসেন হু হ্যাজ নো আইডিয়া অয়েল প্রাইস কেন বাড়লো, কেন রাইজিং হলো, অয়েল প্রাইস আর রাইজিং। স্কট ব্যাসেনকে জিজ্ঞেস করতে বলছে জানি না, ঠিক আছে। অপর দিকে দেখুন পিটার হেগসেট, ঠিক আছে, হু হ্যাজ নো আইডিয়া হোয়াই হি লস্ট ওয়ার ইরান, ইরান যুদ্ধে কতটা ক্ষতি হয়েছে জানি না, ঠিক আছে। অ্যান্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে, অ্যান্ড হু হ্যাজ নো আইডিয়া হোয়াই এনিমোর বিলিভ দ্যাট ক্যাম্পেইনস প্রমিস। দেখুন তাহলে এই নিয়ে ব্যঙ্গাত্মক শুরু হয়ে গেছে, আলোচনা এসেছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে, পিটার হেগসেটকে নিয়ে, স্কট ব্যাসেনকে নিয়ে, এবং তাদেরকে ব্যঙ্গ করে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে বর্তমানে আমেরিকার নেতৃত্ব অনুযায়ী এই যে নামগুলো, এই নামগুলো কিন্তু সংকটের মধ্যে দিয়ে চলে এসেছে। তেলের দাম, যুদ্ধের ফলাফল এবং আমেরিকা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এই নেতৃত্বদের মধ্যে দিয়েই রয়েছে বিভ্রান্তি। এখানে কিন্তু তুলে ধরা হয়েছে সেরকম আর্টিকেলে, এরকম স্ক্রিপ্টে। আর মিডল ইস্টে কি আমেরিকার সামরিক আধিপত্যের যুগ কি শেষ হতে চলেছে? ইরান সামরিক সক্ষমতা এবং আরব দেশগুলির যে পরিবর্তে কূটনৈতিক মানে অবস্থান এবং তুরস্কের এই মুহূর্তে উত্থান এবং পাশাপাশি চীনের এই মুহূর্তে উত্থান, সব মিলিয়ে যদি দেখা যায় এই মুহূর্তে মিডল ইস্টে হাওয়া মারাত্মক লেভেলে গরমের দিকে এগোচ্ছে এবং যুদ্ধের হাওয়া পরিবর্তে মিডল ইস্টের শক্তির ক্ষমতা কে প্রয়োগ করবে, কার কথায় মিডল ইস্ট মানে শুনবে, সেই বিষয়ে এখন তাকিয়ে আছে গোটা বিশ্ব। আর সব মিলিয়ে বলা যেতে পারে যে মিডল ইস্টে ভূ রাজনীতি বড় পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে, কারণ এটা অস্বীকার করা কোনো জায়গা নেই। আগামী দিনে মিডল ইস্ট কি আমেরিকার নিয়ন্ত্রণ থাকবে নাকি নতুন একটা মানে মিডল ইস্টের মধ্যে আঞ্চলিক শক্তির উত্থান পাওয়া যাবে,
এর উত্তর কিন্তু সময় দিয়ে দেবে। এখন কিন্তু এই উত্তর পাওয়া যাবে না। আজকেই আমি এই আলোচনা এখানেই শেষ করছি। আর আপনাদের যদি মানে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যেখানে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, শুধু আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।